একটু গুড ব্রেক মর্নিং। করছে আপনার ভয়েসটা। ব্রেক করছে কেন? ব্রেক করছে বুঝতে পারছি না। দেখো, ইদানিং কালে খুব ভয়েস ব্রেক করছে আমার, কেন কি জানি। যাই হোক, হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আর একটু দেখে যাই। মর্নিং ম্যাম। হ্যাঁ, মর্নিং। কি বলে, অ্যাটেন্ডেন্স খুবই পুয়ার দিনে দিনে। গত সেমিস্টারে শেষের দিকে ছিল বুঝতে পারছিলাম, এখনো কেন এত? অবশ্য তোমাদের বলে লাভ নেই, এটা যুগে যুগে নিয়ম। যারা থাকে তারাই ঝাড় খায়, যারা আসেনি তাদেরটা। আমরাও তাই খেতাম। দাঁড়াও, আর মিনিট দুয়েক দেখে নি, দেখে শুরু করছি। আজকে বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে, আমাদের তো এবার রুটিন অনুযায়ী, বা মানে রুটিন ছাড়ো, সিলেবাস অনুযায়ী এবার পড়াশোনা করার টাইম এসে গেছে। বিকজ আমাদের সেকেন্ড সেমিস্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই মর্মে আমি আজকে তোমাদের যেগুলো আমরা প্রি রিকুইজিটে পড়াচ্ছিলাম তার একটা জিস্ট ফর্ম দেখাবো। জিস্ট ফর্ম ইন দ্য সেন্স, ঠিক ওই ডেটাগুলো নয়, মানে রিলেশন বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা আমি একটা তোমাদের ওভারঅল একটা আইডিয়াস দেব, যার উপর বেস করে আমরা প্রি রিকুইজিট দিচ্ছিলাম। প্রি রিকুইজিটে আমরা কি দেখছিলাম? প্রবলেম গুলো, এবং সেই প্রবলেম গুলো সলভ করার জন্য অ্যাজ আ ইঞ্জিনিয়ার, অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং ফিল্ড, তুমি কি, অ্যাজ আ ওয়ার্কার অফ ইঞ্জিনিয়ারিং ফিল্ড, তুমি কি কি সার্ভিস দিতে পারো টুয়ার্ড সোসাইটি, আমরা সেইগুলো কেস স্পেসিফিক দেখছিলাম। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ছিল, এয়ার পলিউশন ছিল, এইরকম আরো লটস অফ আছে। তো যাই হোক, সেগুলোতে আর যাচ্ছি না, ও দিলে আর শেষ হবে না। তো এখান থেকে আমরা আমরা আজকে, যেহেতু আমাদের এটা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ফর বেসড অন নিউ সিলেবাস, নিউ সেমিস্টার, তো আমরা আজকে বেসিক জিনিসে যদি শেষে টাইম থাকে ঢুকবো, আদারওয়াইজ আমরা সিলেবাস সাবজেক্ট এইটা নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা হবে হবে তো হ্যাঁ, তো এবার আমরা তাহলে সেই বেসিসে আমরা এবার শুরু করছি। আচ্ছা, আশা করি পরীক্ষা সকলের ঠিকঠাক গেছে। ভাইবা ভাইবা রিলেটেড অল দা থিংস, আশা করি অনলাইন হয়ে ইয়েস ম্যাম। যে সিস্টেমটা বুঝে গেছো, এটাই পরের বার কন্টিনিউ করতে থাকবে। যদি মোস্ট প্রবাবলি এটাই চলবে, মনে হয় না অফলাইনে আসতে পারবে সেকেন্ড সেমিস্টারটা অ্যাটলিস্ট। এরপর আসলেও আসতে পারো, বাট সেকেন্ড সেমিস্টার মনে হচ্ছে এইভাবেই চলবে। তো সেই হিসাবে দেখতে গেলে সিস্টেমটা একটু মাথায় রাখবে যে কিভাবে কি হয়েছে। এই গেল। আচ্ছা, এবার আমি শুরু করি। প্রথমে আমি যেটা রিলেশন বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেটা আমি একটু দেখাবো। একটা স্লাইড তোমাদের জন্য আমি একটা পিপিটি বানিয়েছি। এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এটা তোমাদের জানার জন্য আমি দিয়ে দেবো এটা, বাট এটা তোমাদের জাস্ট জানার জন্য। এটাকে নিয়ে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, মুখস্থ করার মতন কিছু নেইও এখানে। এরপর আমি তোমাদের সিলেবাসটা ভালো করে বুঝিয়ে দেবো। সিলেবাসের যেটা এক্সাম প্যাটার্ন, মোটামুটি আমাদের কাছে যা ইনফরমেশন এখনো আছে রিগার্ডিং এই সাবজেক্টটা, সেটা সম্বন্ধে যা যা হয় আমি তোমাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, শুরু করলাম। আচ্ছা, এই আশা করি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি। এটা আমি খুব বোঝার সুবিধার্থে আমি একটা পিপিটি বা প্রেজেন্টেশন তোমাদের জন্য রেডি করেছি। যেটা আমি ঠিকই করেছিলাম, যেটা যেদিন ক্লাস সিলেবাস অনুযায়ী ফার্স্ট শুরু হবে সেদিন আমি এটা দেখাবো। সেখান থেকে আমরা ডাইরেক্ট সিলেবাসে ঢুকে যাব। এরপর এটার সাবজেক্টটার প্রয়োজনীয়তা কি কাজে লাগে এটা নিয়ে আর কোনো আমরা ডিসকাশনে যাব না নেক্সট দিন থেকে। আচ্ছা, শুরু করা যাক। সেটা হচ্ছে ফার্স্ট, যেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছি। এর আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস প্রতি 5 বছর, ডিপ্লোমার সিলেবাস প্রতি 5 বছর অন্তর মডিফাই হতো। তো লাস্ট যে মডিফিকেশনটা হয়েছিল সেটা হয়েছিল 13 কি 14 সালে, খুব সম্ভবত 14 সালে, 14তে হয়েছিল, 2014-এ হয়েছিল। তো 14-এ
যখন এটা সিলেবাসটা যখন রেনোভেট হয়, মানে এর আগের যে সিলেবাসটা ছিল সেটাকে, এই সাবজেক্টটাকে খানিকটা কেটে কেমিস্ট্রির মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। বাট বিফোর 14 এটা একটা ফুল 100 পেপারস এর থিওরি বেসড একটা পেপার ছিল, যেটা ছেলেগুলোকে পড়তে হতো সেকেন্ড ইয়ারে, নট ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টারই কেমিস্ট্রি ছিল, তারপর সেকেন্ড ইয়ারে উঠে এটা একটা 100 মার্কস এর পেপার হতো। তারপরে 14 সালের পর সেটা তুলে দেয়, দিয়ে ওই 100 মার্কস এর পেপারটাকে খানিকটাকে কেটে কেমিস্ট্রিটাকে রেনোভেট করে কেমিস্ট্রির মধ্যে ঠেলে ঢুকিয়ে দেয়। তারপরে এই যে এআইসিটি, যেটা অল ইন্ডিয়া একটা সিঙ্গেল সিলেবাস দাঁড় করালো, তাতে এটাকে সেকেন্ড সেমিস্টারে আনলো। কিভাবে আনলো সেটা পরে আসছে। আচ্ছা, এটাকে আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, ই ভার্সেস ই। প্রথমে এখন অনেকেরই মনে হচ্ছে যে ই দুটোর ফুল ফর্ম কিছু একটা হতে পারে, কি সেটা আমি চলে আসি উইদাউট ওয়েস্টিং টাইম। ওয়ান ই মিনস ইঞ্জিনিয়ারিং, যেটার জন্য, যেটা পড়তে, যেটাকে জানতে আমরা আজ একত্রিত হয়েছি, আদারওয়াইজ আমরা কেউ একে অন্যকে চিনতাম না। তো ই মিনস ইঞ্জিনিয়ারিং। আরেকটা ই হচ্ছে এনভায়রনমেন্ট। এবার এখানে অনেকেরই মনে হতে পারে যে যেহেতু আপনি পড়াচ্ছেন, দুটোকে এখন আপনি কানেক্ট করছেন, এটার কানেকশনটা কি সেটা আমরা এখন দেখে নেব। এটা আমাদের এনভায়রনমেন্ট, এই সাবজেক্টটা আমি আগেও বলেছি মাল্টিডিসিপ্লিনারি, মানে সব ধরনের পড়াশোনাতেই এটা আছে। গ্রাজুয়েশন পড়বে যে সায়েন্সে, আর্টসে, কমার্সে, সবেতেই এটা ম্যান্ডেটারি পেপার। এক একজনের প্রয়োজনীয়তাটা এক এক রকম। এটার সাথে ইঞ্জিনিয়ারিং বেসড যেটা, সেটা আমরা আজকে দেখব। ইঞ্জিনিয়ারিং মানে হোয়াট উই ওয়ান্ট টু ডু ইন ফিউচার। আমরা ফিউচারে কিভাবে কি করব সেটাই আমরা ইঞ্জিনিয়ারিং এ শিখে আসি। এই ফিউচার মানে তোমার ফিউচার না, এটা সোসাইটির ফিউচার। তুমি পরে গিয়ে কোথায় চাকরি করবে, কিরকম কি ইনকাম করবে, সেটা এখানে আসছে না। দ্যাট ইজ বেসড অন ইকোনমিক্যাল, বা তোমরা যে এন্টারপ্রেনারশিপের উপর যে প্রোগ্রাম গুলো বিকালে হয় যে অ্যাটেন্ড করো, সেইটা। আমি সেই ফিউচারের কথা বলিনি, এটা আমি সোসাইটি রিলেটেড ফিউচারের কথা বলছি। ইঞ্জিনিয়ারিং আমরা পড়ি আমাদের ফিউচার লিভিং প্রোগ্রাম বা লিভিং স্টাইলটাকে অনেক বেশি ইজি করার জন্য, অনেক বেশি সেফলি মুভ করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিংটাকে আবিষ্কার করি। রাস্তা ছিল আগে মাটির, গরুর গাড়ি হয়ে খড়বড় খড়বড় করতে করতে যেতে, সেটাকে এরপর ইঞ্জিনিয়ারিং যত মানুষ পড়াশোনা শিখলো, সেই রাস্তাটাকে সে স্মুথ করার কথা ভাবলো, তখন সেটার উপর পিচ ঢাললো, তখন তুমি একটা গরুর গাড়ি নিয়ে যেতে পারছো। এবার মানুষের মনে হলো গরুর গাড়ি আর পিচ, যখন পিচের রাস্তা বানিয়েইছি, তাহলে আমি গরুর গাড়িতে কেন যাব? সেখান থেকে মানুষ মোটরেবল কার স্টার্ট করলো। পারপাস কি? মেক ইউর লাইফ ইজি। গরুর গাড়িতে যদি যাও, তাহলে যে টাইমটা লাগবে তার 1/3 টাইমে হয়তো তুমি চলে যাবে, কি তার থেকেও বেশি। এরপর মানুষ যখন গাড়ি নিয়ে সেই রাস্তার উপর দিয়ে চলতে আরম্ভ করলো, কনজেশন শুরু হলো, ভিড় শুরু হলো। মানুষ দেখছে আমি যে রাস্তায় বা যে ডেস্টিনেশনে যাব, এই রাস্তায় চললে আমার প্রচুর ডিলে হচ্ছে, তা আমি কি করতে পারি? আমি একটা শর্ট রাস্তা নিতে পারি। সো উই হেল্প ফ্লাইওভার। আমরা ফ্লাইওভারের হেল্প নিলাম। ফ্লাইওভারটা আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং মেথোডোলজি নিয়ে বানালাম, যে কিরকম এলিভেশন, কিরকম স্ট্রাকচার, কিরকম লোড বিয়ারিং হলে আমি ওটা চলে যেতে পারি। এইবার তাহলে সব বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার এর মধ্যে ইনভলভ হচ্ছে। পারপাস কি? কি আমরা ফিউচারটাকে আরো বেশি সহজ করতে চাই, আরো বেশি অ্যাডভান্স করতে চাই। এরপর এলো সিগন্যালিং ব্যবস্থা, সেখানে কিছু লোক ইনভলভ হলো। এইবার এলো অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা। যখন সিগন্যাল ছিল তখন লোক হাত দেখিয়ে দেখিয়ে পার করাতো। এরপর হলো অটোমেটিক সিগন্যালিং, মাঝ রাস্তার মাথার মোড়ে কে কাকে হাত দেখাবে, লোকে চিৎকার চেঁচামেচি করবে, অটোমেটিক সিগন্যালিং হয়ে গেল সফটওয়্যারের মাধ্যমে। সে কি করলো? প্রতি 2-4 মিনিট অন্তর অন্তর এমন সিস্টেমটা সেট করে দিল, সবাই টার্ন বাই টার্ন চলবে। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্সমেন্ট। এর একটাই উদ্দেশ্য, যাতে ভবিষ্যৎটা আমাদের হ্যাসেল ফ্রি হয়। আমরা সকলে হ্যাসেল ফ্রি লাইফ পেতে খুব পছন্দ করি, ভুল কিছু নয়, লাগেও তাই। এনভায়রনমেন্ট হচ্ছে
where we want to do in future, আমরা এটা করব কোথায়। এই যে আমি পুরো জিনিসটা যে বললাম, এই গরুর গাড়ি থেকে শুরু করে এই যে অটোমেটিক সিগন্যালিং, তারপর তো মানুষ মাটি ছেড়ে আকাশ দিয়ে পার হচ্ছে, যে যেটা এক দেশ থেকে অন্য দেশ যেতে, একটা মহাদেশ থেকে অন্য মহাদেশ যেতে যেটা মানুষের মানে কয়েক মাস লেগে যেত, হ্যাঁ কে রে, একটা অন্য কয়েক মাস লেগে যেত, সেটা আমরা কয়েক ঘন্টায় চলে যাই থ্রু এরোপ্লেন, মর্নিং এরোপ্লেন। সো দ্যাট ইজ আওয়ার ইঞ্জিনিয়ারিং। আর এই পুরো জিনিসটা, এয়ার বলো ল্যান্ড বলো, আমরা এই পুরো জিনিসটাকে ইউজ করছি, দ্যাট ইজ দ্য পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তো তুমি যেখানেই তোমার ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা দেবে না কেন, দ্যাট উইল বি দ্য পার্ট অফ এনভায়রনমেন্ট। তুমি এর বাইরে গিয়ে করতে পারবে না, এমন একটা মানুষও এখানে বলতে পারবে না যে আমি একটা কাজ করব যেটা এনভায়রনমেন্ট রিলেটেড নয় বা এর কোনো ইম্প্যাক্ট করবে না। নেক্সট চলে আসে, এটা প্রত্যেক ইঞ্জিনিয়ারের জানা উচিত, তাদের কেন আমি সাবজেক্টটা পড়ছি, এটা তোমাদের জানাটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে। The environmental education of engineer is a critical part because of the wide-ranging effect their work on environment. Because তারা যে wide-ranging কাজটা করে, whatever they do in a huge or wide prospect, সেটার এনভায়রনমেন্টের সাথে কি রিলেটেড সেটা দেখার জন্য এনভায়রনমেন্ট এডুকেশনটা ইঞ্জিনিয়ারদের করানো হয়। It is based on industrial development, water, wastewater development or wastewater management, যেটা আমি বলছিলাম ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, যে কারণে এই সাবজেক্টটা সবচেয়ে বেশি ভবিষ্যতে লাগবে যারা সিভিল। তারপর লাগে সিভিল আর আর্কিটেকচার সবচেয়ে বেশি লাগে, তারপর লাগে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপরে আসি ইটিসি, কম্পিউটার। এটা আমার পার্সপেক্টিভ থেকে বলে, সবচেয়ে বেশি ওদের কেমিস্ট্রি বা এনভায়রনমেন্ট জানতে লাগে হচ্ছে ফার্স্ট সিভিল আর আর্কিটেকচার, দেন একটু একটু করে সেটা, ওরা এটা ছাড়া বেরোতে পারবে না। সে ভবিষ্যতে পড়া, প্ল্যানিং করুক, কনস্ট্রাকশনে ইনভলভ হোক, সবেতেই ওদের প্রিলিমিনারি নলেজটা ওদের লাগবেই। আর মেকানিক্যালেরও একটা বড় পার্টের লাগে, বা মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল, ইটিসি, কম্পিউটার সায়েন্স, এদের আরেকটা জিনিস লাগে, এদের হচ্ছে মেটাল কনসেপ্টটা খুব বেশি লাগে। কি মেটাল আমি ইউজ করছি, তার কি ইউজ করছি, গত সেমিস্টারে পড়ে এসেছি, তার প্লাস মাইনাস পড়ে এসেছি, এবার জানবো তার কি কনসিকুয়েন্সেস হয়। তো এইটা হচ্ছে আমাদের বেস। ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, ডে টু ডে লিভিং এ হিউম্যান হেলথ, তার এনভায়রনমেন্ট কি ইম্প্যাক্ট করে, সেজন্য এটা আমাদের পড়তে লাগে। এই লেখাটা আমি কোথা থেকে পেয়েছি, তলায় যে সোর্স আমি ইচ্ছা করে দিয়ে দিয়েছি, এটা একটা, এই কোর্সটাকে যখন ইমপ্লিমেন্টেড হয় ইন অল সাবজেক্ট, মানে যখন গভর্নমেন্ট বলে দেয়, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দেয় যে একটা ছেলে বা মেয়ে যখন গ্রাজুয়েশন করে বেরোচ্ছে, তার সে যে স্ট্রিমেই করুক না কেন তাতে এইটা ম্যান্ডেটারি থাকতে হবে, তখন বেশ কিছু আর্টিকেল বেরিয়েছিল। সেই একটা আর্টিকেল, এটা ওই 2000-এর সময়তেই এটা ম্যান্ডেটারি হয়, তার আগে ম্যান্ডেটারি ছিল না। তো সেই যে যখন ম্যান্ডেটারি হয়, তখন বেশ কিছু যে আর্টিকেল বেরিয়েছিল, সেই আর্টিকেলের একটা ছোট অংশ আমি এখানে দিলাম। এগুলো বিভিন্ন অর্গানাইজেশনের কিছু সিনিয়র্স মিলে একটা আর্টিকেল ওনারা পাবলিশ করেছে। গেল, এখানে আর্টিকেলের নাম্বার, পাবলিকেশন ডেট, দিয়ে তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা কি কি পড়ি, ইঞ্জিনিয়ারিং এ আমরা কি কি পড়ি। এখানে দেখো ছবিতে যা আছে, আর তোমরা এখানে যারা বসে আছো সবাই এই পার্টে কোথাও না কোথাও ইনভলভ, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এ আমরা কি কি পড়ি, কি কি পড়তে চলেছি, খানিকটা আমরা বুঝে গেছি, খানিকটা এই সেকেন্ড সেমিস্টার পার করে যখন আমরা ট্রেডে ঢুকে যাব, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। রোল, একটা ইঞ্জিনিয়ার্স এর রোল কি হয় এটা সবাই দেখে রাখো, এটা তোমাদের বহু কাজে লাগবে। এই যে ইকুয়েশন, ফার্স্ট দ্যাট ইজ ক্রিয়েট অ্যান্ড ডিজাইন। যে স্ট্রিমেরই ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন, তার দুটো ভাগ থাকবে, তিনটে ভাগ থাকে অ্যাকচুয়ালি, ক্রিয়েট, ডিজাইন, আরেকটা হচ্ছে সার্ভিস আর সেলস। তো ক্রিয়েট আর ডিজাইন যেটা বেসিক পার্ট, ঠিক আছে, তো সার্ভিস সেলসটা একটা অন্য গ্রুপ অফ পিপুলও ম্যানেজ করতে পারে, বাট ক্রিয়েশন এন্ড ডিজাইন এর জন্য ইঞ্জিনিয়ারিং নলেজই লাগে।
তো আমি সেই দুটোকেই হাইলাইট করেছি, ক্রিয়েট অ্যান্ড ডিজাইন। দেন সেখান থেকে চলে আসে ভ্যারিয়াস প্রজেক্ট। এই ডিজাইন করে তুমি কিছু কিছু প্রজেক্ট নামাবে, সেটা তোমাদের এখন তো করোনায় সব ঘেটে গেল। আগে তোমাদের যে একটা বছরে এই শীতের সময় মানে এই একটু এই পুজো আসে, পুজোর পর থেকেই শুরু হয় তোমাদের টেকনিক্যাল ফেস্ট শুরু হতো, টেক ফেস্ট হতো তোমাদের, জানি না তোমরা কোন বছরে গিয়ে দেখতে পাবে এটার মুখ। তখন বহু ছেলের ক্রিয়েটিভিটি দেখা যায়। পাম্পে জল ভরবে, অটোমেটিক পাম্প স্টপ হয়ে যাবে, ছেলে বানিয়ে দেখিয়েছিল। কেউ কেউ বানিয়েছিল, একটা ছেলে বানিয়ে দিয়েছিল খুব সুন্দর জ্যামার, মানে একটা নির্দিষ্ট জায়গায় আমি মানে নেটওয়ার্ক কানেকশন এই সময় পেতে চাই না, যখন কিছু সিকিউর কাজকর্ম হয়, তো ও একটা জ্যামার বানিয়েছিল যেটা দিলে বন্ধ হয়ে যাবে। তো তাকে বলা হয়েছিল যে তুই পরীক্ষার জন্য একটা খুব ভালো জিনিস বানিয়ে দিই, সেটা শুনে সে খুব দুঃখও পেয়েছিল। পাশ করে গেছে ছেলেটা, ভালো ছেলে ছিল, নামটা আমি এখন ভুলে গেছি। ও খুব সম্ভবত ইলেকট্রিক্যাল কি ইলেকট্রনিক্স এর ছিল। তো যাই হোক, তো এরকম বহু ক্রিয়েটিভিটি তাদের তখন ধরা পড়ে। তো সেই রকম এগুলোকেই বলে প্রজেক্ট। এখন তোমরা তোমাদের ছাত্র অবস্থায় যে ছোট ছোট প্রজেক্ট সেগুলো বানাবে, এরপর যখন কর্মজগতে যাবে তখন সেটা বড় বড় প্রজেক্টে দাঁড়াবে। একটা যখন একটা কি বলবো ফ্যাক্টরি যখন ইনস্টল হয়, তখন এক ধরনের ইনস্টলেশন ইঞ্জিনিয়ার হয়, তাদের কাজই হচ্ছে ওটাকে ইনস্টল করা অবধি তার সঙ্গে থাকা। ওরা সাইটে থাকে, তৈরি হয়, ফ্যাক্টরিটা চালু হয় যেদিন, সেদিন ওদের কাজ শেষ হয়। ওরা হচ্ছে শুধু ইনস্টলেশন করে যাওয়াটাই ওদের কাজ। একদল হয় প্রোডাকশন, যেই তৈরি হয়ে গেল কোম্পানি সেখানে কিছু প্রোডাকশন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিল, তারা দিনের পর দিন ওই প্রোডাকশন দেখে যাচ্ছে, কখনো কমছে কখনো বাড়ছে, কেন কমছে কেন বাড়ছে। আরেক দল থাকে মেইনটেনেন্স, এরা হচ্ছে প্রোডাকশন যতদিন চলছে স্মুথলি এদের কাজ থাকে না, যেই প্রোডাকশন কোনো কোনো ইনস্ট্রুমেন্ট বিকল হলো, কোনো ইউনিট বসে গেল, তখন এরা একদম কি বলবো মানে এমার্জেন্সি মোডে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, না খেয়ে না দিয়ে তখন কাজ করে যতক্ষণ না প্রোডাকশন আবার স্বাভাবিক হচ্ছে। বিকজ তুমি যত লেট করবে, মানে অ্যাজ এ মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার তুমি যত লেট করবে প্রোডাকশন তোমার কোম্পানি তত হ্যাম্পার হবে, তুমি যত ঘন্টা এক্সট্রা টাইম নেবে তত ঘন্টা কোম্পানি লস খাচ্ছে, এইটা ভেবে তোমাকে দৌড়তে হবে। ঠিক আছে, তখন ওরা খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। আচ্ছা, এই গেল প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্ট। এইখান থেকে আমরা কি অ্যানালাইজ করি, যদি আমার প্রোডাকশন রিলেটেড হয় তাহলে সেই প্রোডাকশন মেথডসটা কি, সেটাতে ইঞ্জিনিয়ারিং সেফটি কি হতে পারে, দেন তুমি যেটা বানাচ্ছ, যে প্রোডাক্টটা করছো বা যে মেনটেনেন্সটা তুমি দিচ্ছ, যে ইউনিটটা বন্ধ হয়ে গিয়েছে তার ফলে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে, তুমি যে প্রোডাক্টটা মার্কেটে ছাড়ছো তার জন্য কি ইম্প্যাক্ট হচ্ছে, এই বড় ফ্যাক্টরিটা তুমি যে রান করছো এর আউটলেট, এর ওয়াটার আউটলেট, এয়ার আউটলেট কোথায় যাচ্ছে, সেটা তোমার দেখা কর্তব্য, কেন তুমি প্রোডাকশন রিলেটেড আছো তাই। সেফটি ইঞ্জিনিয়ার, ফায়ার এন্ড সেফটি ইঞ্জিনিয়ার বলে একটা সেল হয় বড় বড় হার্ডকোর ইন্ডাস্ট্রিতে, তারা এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা দেখা তাদের কাজ, কারণ এটা তারা দেখতে বাধ্য, কোম্পানি এদের রিক্রুট করতে বাধ্য, এরা এই কাজটা করতে বাধ্য, কেন, বিকজ অন দ্য বেসিস অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তারা লাইসেন্স পাবে ফর দ্য ফার্দার প্রোগ্রেশন অফ দেয়ার ইন্ডাস্ট্রি। তুমি এই ইম্প্যাক্ট যত ক্লিয়ার রাখতে পারবে, যত রুলস এন্ড রেগুলেশনের মধ্যে রাখতে পারবে, তোমার তত উন্নতি হবে। শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। মাঝে মাঝে বলতে থাকবে, নয়তো আবার সেদিনকার মতন মেসেজ করতে হবে আমাকে। হ্যাঁ, এই গেল। নেক্সট হচ্ছে মার্কেট অ্যাসেসমেন্ট, ওটা আমি এখানে আর আসছি না, ওটার সম্বন্ধে আমার নলেজও খুব কম, দ্যাট ইজ দ্য ইকোনমিক্যাল মানে ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি ওই রিলেটেড, বাদ দাও, ওটাতে আমি আর যাচ্ছি না। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট মানে এনভায়রনমেন্ট রেসপেক্টে কি হয়, তুমি প্রফিট যা তো দেখবেই, তোমার প্রোডাক্ট কতটা সেল হচ্ছে, কে কিনছে, কেন কিনছে, কি কাজে লাগছে, সেইটার উপর তোমার যেমন প্রোডাক্ট মানে প্রফিট ডিপেন্ড করছে, রিস্ক হ্যানা ত্যানা সবই আছে, তার সাথে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাও জুড়ে যায়, বিকজ ওটাকে ঠিক রাখার জন্য খরচাটা তোমাকে করতে হয়, তার উপরও কিন্তু তোমার প্রফিট মার্জিন ডিপেন্ড করে। তো তুমি যে ইনস্টলেশনটা করবে, মানে এনভায়রনমেন্টের রিলেটেড, এনভায়রনমেন্ট পলিউশন কে রিডিউস করার জন্য যে ইমপ্লিমেন্ট গুলো করবে, তার কতটা দরকার, কতটা না হলে নয়, তার কি দাম, তার কি লাভ ক্ষতি, সব তোমাকেই অ্যানালিসিস করতে হবে, তোমাদেরকেই অ্যানালিসিস করতে হবে। তার জন্য তোমাকে কোম্পানি উপযুক্ত ট্রেনিং দেবে,
অথবা তোমার ডিগ্রি মানে তুমি যে ফিল্ডের ওপর পড়াশোনা করবে, যেমন ফায়ার অ্যান্ড সেফটি যারা পড়ে তারা এই জিনিসগুলোই দেখে। আচ্ছা, এটা কোনো বিটেক ডিগ্রি নয়, এটা এমটেক ডিগ্রি, যে কোনো মানুষ পরে গিয়ে করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট হচ্ছে এইগুলো, প্রাইস কি, আমি প্রোডাক্টটাকে কিরকম মার্কেটে সেল করতে পারছি, যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় তাহলে আমার একটা এক্সট্রা বেনিফিট অ্যাড হয়, আমি একটা আইএসও 14,000 বলে একটা মার্ক হয় সেটা আমি পেতে পারি। প্রোডাক্ট রিলেটেড হচ্ছে, দেখবে কিছু কিছু জায়গায় লেখা থাকে আইএসও 9001, ওটা হচ্ছে 9000টা হচ্ছে তোমার প্রোডাক্ট যদি ক্রাইটেরিয়া রিচ করে তাহলে তুমি ওই সার্টিফিকেশনটা পাবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও। যদি তুমি এনভায়রনমেন্ট প্রোডাকশন দিতে সরি প্রোটেকশন দিতে পারো তাহলে সেটা হয়ে যায় 14,000 and 14,001। একটা ম্যাম প্রোডাক্টের আইএসও ফুল গায়ে ফর্মটা আগে বলুন না। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, পড়াবো এটা আমি পরে। এই আইএসও 14,000 তোমাদের আছে সিলেবাসে। তো এই আইএসও 14 একটা তোমার প্রোডাক্ট, সেটার গায়ে যখন আইএসও 9001, এটা তো মারতেই হবে, ওটা না মারলে তোমার প্রোডাক্ট চলবে না বাজারে, ওটাই তোমার লাইসেন্স, ঠিক আছে। আর তার উপরে 14,000, এই দুটো যখন ট্যাগ লাগবে, তোমার প্রোডাক্ট অলরেডি দাম দিয়ে লোকে কিনবে, তোমাকে চিনবে, তোমার ওই তোমার ওই কোম্পানিটার নাম, এই যে স্টার্ট আপ লোকে যেহেতু বলে, ওটাকে তখন এক নামে চিনবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল রোল অফ ইঞ্জিনিয়ার। এর একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা তুমি যত কন্ট্রোল করতে পারবে তত তোমার প্রোডাক্ট, তোমার ফ্যাক্টরিটা ভালো রান করবে। একদম যদি কন্ট্রোল করতে না পারো, ছড়িয়ে যাকে বলে লাট করা, সেটা যদি করো তাহলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ভোপালে যে ইউনিয়ন গ্যাস টারবাইন, যেটা এখনকার পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে সবচেয়ে ডিজাস্টারাস ছিল, মিথাইল আইসোসায়ানাইড মিথ, ইউনিয়ন গ্যাস টারবাইন বলে যে ফ্যাক্টরিটার থেকে ওভারনাইট মিথাইল আইসোসায়ানাইড বলে একটা গ্যাস লিক করেছিল। এটা 81 কি 84 সালের ঘটনা, 81, শীতকালে লিক করেছিল 3rd ডিসেম্বর ভোপালে। যখন লিক করেছিল তখন সেটার যে এফেক্ট পড়েছিল, পলিটিক্যাল যা হয়েছিল বাদ দাও, সেটা নিয়ে যাই না। লোকে বলে যে মালিক সে নাকি রাত মানে সেই রাতেই দেশ ছেড়ে দেয়, তাকে তারপর আর কেউ খুঁজে পায়নি, সেটা বাদ দাও, ওটা পলিটিক্যাল গেল। তখনকার যে মিনিস্ট্রি ছিল তারাই নাকি হেল্প করেছিল, ছেড়ে দাও, ওটার কথা নয়। কিন্তু আমি যেটা বলার সেটা হচ্ছে ফ্যাক্টরিটা কিন্তু আর কোনোদিন চালু হতে পারেনি, ও ওখানেই শেষ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, যদি যাই না কটা লোক ভোপাল গেছো তোমরা, ওই এরিয়াটা কিন্তু আজও অ্যাবান্ডান্ট হিসাবেই পড়ে আছে, একদম প্রপার সিটির মধ্যেও। এমন নয় যে ইন্ডাস্ট্রিয়াল বাইরে গিয়ে দেখে আসতে হবে, প্রপার সিটির মধ্যে ও আজও ওইভাবেই ব্যারেন ল্যান্ড হয়ে পড়ে আছে। ঠিক আছে, মানে এক তো যে বললাম ছড়িয়ে লাট করা, মানে তার তো কনসিকুয়েন্সেস তো হয়েই ছিল, সায়ানাইড সেটা ছড়িয়ে যা ভোপালের যা ক্ষতি হয়েছে, বলে যে আজও নাকি ফিউচার জেনারেশনের মধ্যে সেটা পাওয়া যায়। সেটা জানি না আজও কতটা কি চলছে, বাট এফেক্ট ডেফিনেটলি কমে এসছে, বাট আছে। কারণ 84 সালের থেকে আজ অব্দি তো ধরো 84 সালে যারা ছিল বেঁচে ওই সময়, তাদের ধরো আর সেকেন্ড জেনারেশন চলছে খুব বেশি জোর হলে, সুতরাং এফেক্ট তো থাকবে, এটাই স্বাভাবিক। তো এইরকম যত তুমি এটাকে ব্যাডলি হ্যান্ডেল করবে তত তোমার লাইসেন্স বাজেয়াপ্ত হবে, যত তুমি প্রপারলি হ্যান্ডেল করবে তত তুমি লাইসেন্সটাকে ঠিকঠাক মেনটেন করতে পারবে। ওই যে বলেছিলাম একটা ইয়ার এন্ডে অডিট হয়, সেই অডিটটা তোমার পাস করতে সুবিধা হবে। আর যত তুমি কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবে, মানে 14,000 র্যাঙ্কটা যখন পাবে, তখন তোমার প্রোডাক্ট আরো বেশি দামে সেল হবে, সেটা আরো বেশি পপুলার হবে। এই কিসের আওয়াজ বাবা? এই কি হলো রে? কার কি হলো? এই কার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে রে? না না ম্যাম, অ্যাকচুয়ালি ওটা বোধহয় ওর বাড়ির কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলের বোধহয়। বাবারে, কি ভয়ঙ্কর রে। হুম, আচ্ছা, একটু দাঁড়াও, স্ক্রিনটা হ্যাং করে গেল। আচ্ছা, এইবারে আমার স্ক্রিনটা কি গেল? গেল। হুম, দাঁড়াও আবার অফ করি, করে আবার অন করি।
এরকম আওয়াজ ভয় লেগে যায় শুনলে। এইবার মনে হয় দেখতে পাবে, দেখো। হ্যাঁ, ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। এটা গোটু Yes, ma'am, মিটিং এর দেখা যাচ্ছে। হ্যাঁ, গোটু মিটিং এর একটার মধ্যে ঢুকলেই স্ক্রিনটা হ্যাং করে যায়, এটা আমি আগেও দেখেছি। আচ্ছা, এই অবধি আমরা এসছিলাম। নেক্সট আমরা একটা জেনারেল আমাদের যে পিকচারটা হয়, যেটার উপর বেস করে আমাদের পড়াশোনা, সেটার উপর কি দাঁড়ায়। একদিকে হচ্ছে সোশ্যাল ইকুইটি, মানে সোসাইটি কি চাইছে তার বেসিসে তুমি ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস গুলো চলে, যেটা ব্লু কালার দেখতে পাচ্ছ। একটা পাশে হচ্ছে ইকোনমিক ভায়াবিলিটি, মানে তাতে ইকোনমিক্যাল প্রোগ্রেশন কতটা হচ্ছে, তুমি সেই জিনিসটাই বাজারে বেচতে পারবে যেটার মানুষের প্রয়োজন আছে। তো প্রয়োজন আছে যখন তুমি সেটা বেচতে পারবে, তখনই ইকোনমিক প্রোগ্রেশন হবে। অ্যান্ড দ্য আদার সাইড ইজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। কারণ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এমন জিনিস, ইনিশিয়ালি এর এফেক্ট পাওয়া যায় না, দিস ইজ অলওয়েজ আ লং টার্ম এফেক্ট, এবং একটা সার্টেন টাইমের পরেই এটা বোঝা যায়। এর ব্যাড এফেক্ট গুড এফেক্ট তুমি ইনিশিয়ালি বুঝতে পারবে না। তুমি তোমার এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা পলিউশন কন্ট্রোলিং যত ইনস্ট্রুমেন্ট, যেগুলো ম্যান্ডেটারি একটা একটা ইন্ডাস্ট্রিতে ইনস্টল করা, সেইটা যখন তুমি করবে তখন ইনিশিয়ালি তোমার প্রচুর খরচা হবে। তোমার প্রথম মনে হতেই পারে যে এটা আমার এখন প্রয়োজনীয়তা কি ছিল, বা আমি এখান থেকে এই মুহূর্তে কি ইনকাম করতে পারছি, এই মুহূর্তে আমি কি প্রফিট করছি। ইনিশিয়াল প্রফিট কিছু নেই, বরং লসই আছে। এটা ওভার দা টাইম তুমি এর বেনিফিটটা পাবে। এটা এইভাবেই চলতে হবে। তো সেটাই আমাদের এই তিনটে জিনিসকে মেনটেন করে চলতে হবে। ডান দিকে পিকচারটা সেইটারই একটা কি বলবো ইমেজ এক্সপ্লেনেশন দেয়, যে দুটো জিনিসই দরকার, আমার পেছনের ডেভেলপমেন্টটাও দরকার, সামনে সাস্টেনেবিলিটিও দরকার। কোনো একটা ছেড়ে তুমি আরেকটা টানতে পারবে, বাট বেশি দিন টানতে পারবে না। নেক্সট কিছু একটা ছোট্ট করে আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যেটার উপর আমরা নিজেরা কয়েকদিন আগে পড়েছিলাম না, যে সাস্টেনেবল এসজিপি, যেটা সাস্টেনেবল গোল, সেইটার উপরেই এটা, যে কিভাবে হয় প্রিন্সিপাল অফ সাস্টেনেবিলিটি। সাস্টেনেবল মানে তুমি সাস্টেনেবল কথাটার মানে হচ্ছে তুমি প্রোগ্রেসও করলে কাউকে ব্যাডলি হ্যাম্পার না করে, মানে নিজের, সোজা কথায় পাতি বাংলায়, নিজের উন্নতি করলে অন্যের ক্ষতি না করে। দ্যাট ইজ কল্ড সাস্টেনেবিলিটি। এটার জন্য আলাদা ডিজাইন লাগে, আলাদা প্ল্যানিং লাগে, আলাদা ইঞ্জিনিয়ারিং লাগে সেই সাস্টেনেবল প্রোগ্রেশন করার জন্য। হ্যাঁ, এবং তার টেকনোলজি সেইভাবে অ্যাপ্লাই করতে হয়। যখন এই পুরো জিনিসটা হিসেব মতো চলে, তখনই প্রোডাকশন স্টার্ট হয়, এবং সেই প্রোডাক্ট যখন মানুষের কাজে লাগে, তখন আমাদের টোটাল লাইফস্টাইলটা ডেভেলপ করে। এইটা হচ্ছে তোমরা ভবিষ্যতে যে যে ফিল্ডেই যাও না কেন, এই টোটাল জিনিসটাকে নিয়েই তোমাদের চলতে হবে। পুরোটা একজন কি দেখে উঠতে পারবেন না, পুরোটা কেউ মানুষ পারে না, কিন্তু ইউ অল বিকাম আ পার্ট অফ দিস প্ল্যানিং। একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন হয়, তখনও সেটা মাথায় রেখে হয় যে আমি কেন কোথায় এই সফটওয়্যারটা ডেভেলপ করব, যেখানে এতদিন ম্যানুয়ালি কাজ হতো, ম্যানুয়ালি কাজ করতে গিয়ে টাইম বেশি লাগতো, ভুল বেশি হতো, অন্যান্য ইম্প্যাক্ট হতো, সেটাকে সবকিছুকে আমি ম্যানেজ করে দেবো শুধুমাত্র সফটওয়্যার ডিজাইন করে। দ্যাট ইজ অলসো আ পার্ট। সে হয়তো ডাইরেক্টলি এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের সাথে নেই, বাট স্টিল হি অর শি বিকাম আ পার্ট অফ দিস গোল, অফ দিস জার্নি। এটা আমাদের গভর্নমেন্টের লোগো। এই যে ইদানিং কালে খুব দেখবে মেক ইন ইন্ডিয়া, বিশেষ করে করোনা হওয়ার পর থেকেই মেক ইন ইন্ডিয়া আর এই সিংহটা হেঁটে বেড়াচ্ছে, এটা খুব দেখা যায়। এই মেক ইন ইন্ডিয়া ইজ অলসো আ পার্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর উপর বিভিন্ন বড় বড় মানুষ, বড় বড়
জ্ঞানী গুণী ব্যক্তিরা এর উপর অনেক বইও লিখেছে। তো এটা একটা বলতে পারো একটা জার্নাল, যেটা আমাদের ইন্ডিয়ান অথরিটি, এটা একটা জার্নাল দ্যাট ইজ বেসড অন মেক ইন ইন্ডিয়া থ্রু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ মানে গ্রোথটা তো হবেই, তার সাথে সবকিছু ম্যানেজেবল হবে। তো এই ছবিটা অনেক জায়গাতে দেখতে পাবে, এটা খুব চেনা দেখবে, এরপর অনেক জায়গায় পাবে, একবার দেখেছো তো এবার অনেক জায়গায় দেখলে চিনতে পারবে। এবার চলে আসি টাস্ক। দ্য সিম্বল, এই সিম্বলটা আমি ইচ্ছাকৃত দিয়েছি, এটা আগেও একদিন বলেছিলাম, দ্যাট ইজ রিডিউস, রিউজ, রিসাইকেল। তিনটে অ্যারো তাই বোঝায়, অর্থাৎ যে সিআর। সমস্ত প্রোডাক্ট, হ্যাঁ 3R, যে সমস্ত প্রোডাক্ট রিইউজেবল বা রিসাইকেল করা যায়, তাদের যাদের সরাসরি ডাস্টবিনে বা ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দিতে লাগে না, যাদেরকে আবার ব্যবহার করা সম্ভব, जो हम फिर से इस्तेमाल कर सकते हैं, उस प्रोडक्ट के लिए ऐसा साइन हम यूज कर सकते हैं। आप कुछ भी बनाओ और ये सिंबल लगाओ, नहीं चलेगा। आपको प्रूफ करना है कि आपने ऐसा क्या बनाया जो जिससे आपने ये सिंबल लगाया। रिसेंटली, ম্যাম, হ্যাঁ বলো। না একটা ডাউট ছিল এখানে। ডাউটটা হচ্ছে ম্যাম, এই যে 3R এর যে সাইনটা না ম্যাম, এটা আমি হুম, অনেক প্রোডাক্টেই দেখেছি। তো কোনো প্রোডাক্টে দেখেছি গ্রিন কালারে, কোনো প্রোডাক্টে ব্ল্যাক কালারে। তো যেটা ব্ল্যাক কালারে ওটা কি করা যায় না, নাকি দুটোরই সেম, জাস্ট কালারটাই না না আলাদা? দুটো সেম, কালার আছে না মানে না কিছু কিছু সেম জিনিস সেম 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 সেম, এটার কালার কোনো সেরকম কোডে স্পেসিফিকেশন নেই। এটা থাকা মানেই দ্যাট ইজ রিসাইক্লেবল, অন্য কোনো কারণ আমার অ্যাটলিস্ট জানা আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। ইদানিং কালে কিছু ইমপ্রুভ হয়েছে কিনা সেটা দেখতে হবে, এগুলো ডে বাই ডে ইমপ্রুভ হয়, মানে আজ যেটা কাল ছিল না সেটা আজ জেনারেট করে, এরকমও হয়, তো সেটা দেখতে হবে। তো এইরকম কিছু জিনিস, আমাদের কিছু সিম্বল আমরা তখনই ব্যবহার করতে পারি when we get the ISO 14001। যখন আমি সেই সিম্বলটা পাবো, মানে আমি সেই ডিগ্রিটা পাবো ISO 14001, দ্যাট ইজ নট ডিগ্রি, ডিগ্রি কথাটা শব্দটা বলা ভুল, দ্যাট ইজ আ সার্টিফিকেশন। আমরা যখন এই সার্টিফিকেশনটা পাবো, তখনই আমি এই মার্কটা ইউজ করতে পারবো। কমন পিপল ISO 9000 যদি বা বোঝে, ISO 14000 কমন পিপল বুঝবে না, তাদের ক্ষেত্রে তারা এই সিম্বলটা বুঝলেও বুঝতে পারে, সেই জন্য এটার ব্যবহার হয়, আর কিছু না। এবার টাস্ক আসি, আমাদের সকলের প্রশ্ন সাবজেক্টের কি প্রয়োজনীয়তা। তো আমি খুব অল্প কথায় যত স্ট্রিম আমাদের এখানে পড়ানো হয় তাদের উপর বেস করে আমি কিছু ইন্ডিকেশন দিচ্ছি। এটা আমার মতে, তোমরা যখন পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবে, তোমরা এটার আরো ভালো এক্সপ্লেনেশন দিতে পারবে। ফার্স্ট, দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হাউ দে রিলেট টু এনভায়রনমেন্টাল এডুকেশন, তাদের এনভায়রনমেন্টাল এডুকেশনটা লাগে কেন। বাকি কথা এখান এই এই স্লাইডটা যেটা মুখের সামনে এখন দেখতে পাচ্ছ, এটা থেকে তোমরা জানতে পারবে যে এই সাবজেক্টটা আমাদের পড়তে হবে কেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি সোজা কথা বলা পছন্দ করি, অ্যাজ সিম্পল, তোমরা জানতে পারবে। ফার্স্ট আসছি মেকানিক্যাল। কেন মেকানিক্যালকে ফার্স্ট নিয়েছি, কোনো কারণ নেই, চারটা আমার মাথায় আগে এসছে, আমি চারটা লিখেছি, আর আমি একটা সিরিজ মেনটেন করি আমার, যাতে কেউ মিস না হয়ে যায় তার জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হেল্প ইন সিলেকশন অফ মেটেরিয়ালস ডিউরিং প্রোডাকশন। আমি কোন মেটেরিয়াল ইউজ করব, সেটার পরবর্তীকালে এনভায়রনমেন্টাল এফেক্ট কি হবে, সেটার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের এনভায়রনমেন্টাল এডুকেশনটা থাকা দরকার। বিকজ তোমার প্রোডাকশনের সময় মেটেরিয়াল সিলেক্ট করতে হবে, এরপর তুমি শত চেষ্টা করো সেটাকে আর বদলাতে পারবে না। তো তোমার এই নলেজটা বিফোর প্রোডাকশন থাকতে হবে। ওয়েস্ট রিডাকশন, পলিউশন, ওয়েস্ট ইজ আ পার্ট অফ পলিউশন, আসবো আমরা পরে। বাট এখনকার মতে আমি পলিউশন কমাতে, ওয়েস্ট রিডাকশন করতে আমার এই নলেজটা থাকা খুব জরুরি। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের। তোমাদের এর পরবর্তীকালে মেটেরিয়াল সিলেকশন বা মেটেরিয়ালস মেথোডোলজি বলে একটা পেপার থাকতো, নিশ্চয়ই এখনো থাকবে, পেপারটা উঠিয়ে তো দিতে পারবে না, থাকবে। আমি বলছি এটা ট্রেডে যাওয়ার পর সেখানে অর্ধেক কেমিস্ট্রি তোমরা আবার দেখতে পাবে। মানে নেক্সট হচ্ছে, মেকানিক্যাল। হ্যাঁ হ্যাঁ, আবার সেই মেটাল ইয়ে হ্যানা ত্যানা ওদের আবার আসবে। নেক্সট হচ্ছে সিভিল এন্ড আর্কিটেক্ট, তাদের হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ কনস্ট্রাকশন মেথড ইনকর্পোরেটিং ওয়েস্ট মিনিমাইজেশন।
আমি একটা বাড়ি বানাবো, আমি ইনার ওয়াল গুলো কি দেব, ট্র্যাডিশনাল দিলে কি অসুবিধা হবে, যদি নতুন কোনো প্রোডাক্ট তুমি আমায় সাজেস্ট করতে পারো। যেমন ধরো, খুব সহজ একটা ইমপ্লিমেন্টেশন যেটা আমরা সবাই এখন চোখের সামনে দেখতে পাই, দ্যাট ইজ দ্য ব্রিক। আগে আমরা ছোটবেলায় ব্রিক বলতে বুঝতাম যেটা মাটির হতো, ক্লে। এখন হয়ে গেছে ফ্লাই অ্যাশ, দ্যাট ইজ দ্য ইমপ্রুভমেন্ট। আগে ফ্লাই অ্যাশ ইউজ হতো ইনার ওয়ালে, যেখানে লোড বিয়ারিং স্ট্রেংথ কম লাগে। এখন ফ্লাই অ্যাশ বাইরের দেওয়ালেও দিচ্ছে, মাল্টি স্টোরিতেও দিচ্ছে। কেন না, সে একটা ক্লে ব্রিক যে লোড নিতে পারে, দেখা যাচ্ছে ফ্লাই অ্যাশও সেই লোডই নিতে পারে। ফ্লাই অ্যাশের সুবিধাটা কি, যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনের সময় এই ফ্লাই অ্যাশ বেরোয়, যারা এটাকে কন্ট্রোল করতে পারে না, তাদেরকে হেভি ইনস্ট্রুমেন্ট ইনস্টল করতে হয়েছে শুধু ফ্লাই অ্যাশ কালেক্ট করার জন্য। তাদের থেকে কিছু কোম্পানি কম দামে সেই ফ্লাই অ্যাশ গুলোকে পারচেস করে নিচ্ছে, নিয়ে তারা সেটা থেকে ইট বানাচ্ছে। তাতে কি লাভ হচ্ছে, যে পলিউশনটা ফ্লাই অ্যাশটা এয়ারে ছড়িয়ে গিয়ে তোমার লাঙে ঢুকে যেত, সেটা আজ ইটে রূপান্তরিত হয়েছে, মানুষের কাজে আসছে। দ্যাট ইজ ওয়েস্ট মিনিমাইজেশন অ্যান্ড রিসাইকেল অফ প্রোডাক্ট। এবং যার ফ্লাই অ্যাশটা তৈরি হতো ফ্যাক্টরি থেকে, যে কোটি কোটি টাকা খরচা করেছে ওইটাকে কন্ট্রোল করার জন্য, সে যখন কি এই ম্যাম? ফ্লাই, হ্যাঁ ম্যাম এই ফ্লাই অ্যাশটা কি সিমেন্টের তৈরি ইটগুলো? ফ্লাই অ্যাশ হচ্ছে, আমি বলছি ফ্লাই অ্যাশ কি। তো ফ্লাই অ্যাশের এই ইটটা যখন মানে ফ্লাই অ্যাশ মেটেরিয়ালটা যখন আমরা সেই ফ্যাক্টরি থেকে পারচেস করছি, যেটা কিনা তার ওয়েস্ট হতো, তারও তখন সেখানে কিছু প্রফিট হচ্ছে। কথাটা কি আমি বলতে পারছি? ফ্লাই অ্যাশটা কি আমি পরে আসছি। ফ্লাই অ্যাশ এক কথায় শুনে রাখো, দ্যাট ইজ দ্য ওয়েস্ট প্রোডাক্ট অফ আ হেভি ওয়েট ইন্ডাস্ট্রি। নর্মালি ইট emits into air, but when we capture this, we can make brick from those fly ash. So that factory has a chance to sell his waste product. That will improve its productivity. That will improve its economic development. বুঝা গেল? ফ্লাই হ্যালো অ্যাশ ম্যাম। হচ্ছে এবার হ্যাঁ বলো। ম্যাম বলছি, ফ্লাই অ্যাশ দিয়ে যে ধরুন বাড়ি ঘর যে তৈরি, সেগুলো কি লং টার্ম ডিউরেবিলিটি কেমন হবে তাদের? একদম একদম যা আগে ক্লে ব্রিকের হতো তাই, কোনো তফাৎ নেই। বরং আচ্ছা ওগুলোর ম্যাম। সাইজ একটু বড় হয়, আর ওগুলো মেশিনে তৈরি হয়, সবাই সেম সাইজের হয়। ক্লে ব্রিক দেখবে সব সেম সাইজের হয় না, আঁকা বাঁকা কত কাণ্ড হয়। ওটা একদম সেম ইয়ের হয়। এই দেখেছো, ওই দেখবে বড় বড় যেখানে ফ্ল্যাট হচ্ছে, একটু ভালো করে তাকিয়ে দেখবে, আমার কাছে ছবি নেই এই মুহূর্তে। ওই ইট গুলো তোমার একটু ব্রাউন ব্রাউন কালারের হয়, দেখবে ব্রাউন ঠিক নয়, অ্যাশ 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 কালারের হয়, কিন্তু বড় বড় গোদা গোদা সাইজের হয়। দেখেছো, সবাই দেখেছো। এরপর দেখলে চিনে যাবে। তো ফ্লাই অ্যাশ হচ্ছে কতগুলো মেটাল অক্সাইড। যে জানতে চাইছিলে ফ্লাই অ্যাশ কি, তারা শোনো। ফ্লাই অ্যাশ হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মেটাল অক্সাইড। অ্যালুমিনিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, সিলভার, সব ধরনের মেটালের অক্সাইড দ্যাট আর প্রেজেন্ট ইন এয়ার অ্যাজ আ পার্টিকেল অর পার্টিকুলেট ম্যাটার। সাধারণ চোখে দেখতে পাবে না, বাতাসের মধ্যেই ভেসে থাকে। এদেরকে যখন ইন্ডাস্ট্রির চিমনি থেকে যে কালো ধোঁয়াটা বেরোয়, সেই কালো ধোঁয়াটার সাথে এই ফ্লাই অ্যাশ গুলো বেরিয়ে আসে। যে সমস্ত কোম্পানিতে, যে সমস্ত ইন্ডাস্ট্রিতে ইনস্টলেশন মানে পলিউশন কন্ট্রোল কিছু ইকুইপমেন্ট হয়, পড়বো আমরা, ডিটেল আমাদের সিলেবাসে আছে। পলিউশন কন্ট্রোল কিছু ইকুইপমেন্ট যারা ইনস্টল করেছে, তারা সেই ফ্লাই অ্যাশ গুলোকে বাতাসে বেরোবার আগে অ্যাজ এ ডাস্ট কালেক্ট করে নেয়। আর সেই ইনস্টলেশন যদি না থাকে বা প্রপারলি ম্যানেজ না হয়, তাহলে এই ডাস্টটাই উইথ মেটাল অক্সাইড তোমার বাতাসে বেরিয়ে যায়। এবং আমি আগেও বলেছি, বাতাসে বেরোনো যত ধুলো আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, অ্যাকচুয়ালি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। বাতাসে বেরোনো যত পার্টিকুলেট ম্যাটারস আছে, জানবে সবার, আগেও বলেছি, সবার ভালো ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে আওয়ার লাং।
lung can store all kinds of pollutants forever. তুমি যতদিন বাঁচবে ততদিন ওটা তোমার সঙ্গেই থাকবে। বোঝা গেল? তো এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি। তার সবচেয়ে বড় প্রোগ্রেস করেছে এই ফ্লাই অ্যাশ সেকশনটা। এরকম আরো কিছু এখন বেরিয়েছে। এখন এই ওয়েস্ট মেটেরিয়াল, প্লাস্টিক, তারপরে পলিমার যত আবর্জনা হয় তার কিছু তোমার কি বলবো, কিছু প্যানেল তৈরি হয়েছে। সেই প্যানেল গুলো দিয়ে এখন বর্তমানে বাড়ির ইনার ওয়াল হচ্ছে, মানে ওগুলো হচ্ছে ব্লকের মতন। ব্লক আসে আর এক ধরনের গাম বেরিয়েছে, আঠা, সেইগুলো দিয়ে চিপকে 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 তোমার দুটো ঘরের মাঝে দেওয়ালটা তৈরি করে দেয়। দেখতে সুন্দর হয়, অ্যাস্থেটিক সেন্স খুবই ভালো, যেটা পার্ট অফ আর্কিটেকচার, অ্যাস্থেটিক সেন্স। আর তার স্ট্রেংথও ভালো হয়, মানে ইনার ওয়ালের যা স্ট্রেংথ হয় সেই হিসাবে সেটা পারমিট করে। এরকম বহু ডেভেলপমেন্ট হয়েছে। আমি কিছুদিন আগে বলেছিলাম দুটো ওয়ালের মাঝে এই যে প্লাস্টিক, যেগুলো এখন আর কোনো কন্ট্রোলে করা যাচ্ছে না, সেগুলোকে দুটো ওয়ালের মাঝে দিয়ে দিচ্ছে। এতে একটা স্টুডেন্ট, খুব সম্ভবত বোধহয় সিভিলের জায়েদ, ওই বলেছিল যে এটা কি লাভ হচ্ছে না, ইনসুলেশন হচ্ছে। দ্যাট উইল বি আ গুড ইনসুলেশন, যেটা আমার টেম্পারেচার মানে হিট এবং সাউন্ড দুটোই ইনসুলেট করছে। তাহলে যে সমস্ত জায়গায় আমার ইনসুলেশনের দরকার, সেখানে আমি শুধুমাত্র কিছু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে ইনসুলেশনের কাজটা করতে পারছি। তো প্রোডাকশন কস্ট কোথায় নেমে যাচ্ছে? ওয়েস্ট তো মিনিমাইজ হচ্ছেই। তুমি যার থেকে কিনছো সে তো ফেলে দিতে পারলে বেঁচে যায়, তুমি যাই দাম দেবে সে ছেড়ে দেবে যে বাবা নিয়ে যা। আর তুমি সেটা দিয়ে একটা তোমার নিজের প্রোডাকশন কস্টটাকেও নামিয়ে আনলে। তোমার যে ইনসুলেশন স্ট্রাকচারটা দাঁড় করাতে যা খরচা হতো, তুমি হাফে সেটাকে দাঁড় করিয়ে দেবে। তো এইটার জন্য, এই নলেজটার জন্য আমাদের সাবজেক্টটা পড়া জরুরি। এটা আমাকে কেউ বলে দেবে না, এটা কোনো বইয়ে পাওয়া যাবে না আনটিল আনলেস কেউ সেটাকে ইনভেন্ট করছে। এই ফ্লাই অ্যাশ কেউ একজন টেস্ট করে তাকে ইউজ করে ফল পেয়েছিল বলেই আজকে মানুষ রমরমিয়ে ইউজ করছে। সে না বার করলে তো জানতেও পারতাম না যেরমও হয়। নেক্সট, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, তাদের হচ্ছে কনজাম্পশন অফ রিসোর্স। মনে রাখবে এই দুটো স্ট্রিম ম্যাক্সিমাম রিসোর্স কনজিউম করো। সে তোমার ফুয়েল বলো, ইলেকট্রিসিটি, কোল, তারপর তোমার এই যে হাইড্রো পাওয়ার, উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার, এই সব কিছুর রিসোর্সের কনজাম্পশন ডিপেন্ড করছে তোমাদের ওপর। তোমরা যে লাইটটা বানাবে, তোমরা যে সোর্স অফ ইলেকট্রিসিটি চুজ করবে, তার উপর রিসোর্সের অপটিমাল ইউজটা ডিপেন্ড করবে। তুমি যত, তোমরা এই ফিল্ডের লোকেরা যত তোমরা অল্টারনেটে যেতে পারবে তাড়াতাড়ি, তত তোমরা এই পেট্রোল ডিজেলের দামকে কমাতে পারবে। এর মানে এই নয় যে এখন ওদেরকে ধরে বেড়াবে তোদের জন্য দাম বেড়ে গেছে, বাট দিস ইজ দ্য ইন্টার রিলেটেড। পেট্রোল ডিজেলের ওপর দাম বাড়ছে কেন? গভর্নমেন্ট ট্যাক্স বসাচ্ছে কেন? কারণ জানি এটা ছাড়া তোমার চলবে না। when you have alternate source, তুমি তো প্রোডাক্টটা পারচেস করবে না, সেটার দাম পড়তে বাধ্য। তো সেইটা ডিপেন্ড করে একটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ওপর। এদেরও কেমিস্ট্রির মেটালস দিয়ে অনেকটা লাগে। পরবর্তীকালে সেই যে চিপ যেগুলো তোমাদের তৈরি হয়, ডায়োড ট্রায়োড যে মেটালের হয়, কোনটায় কি মেটাল দেব, কখন নিকেল দেব, কখন টিন দেব, মিক্স করে দিলে আমার কি সুবিধা হয়, শর্ট সার্কিট বাঁচাবার জন্য আমাকে কি মেটাল ইউজ না করে আমি কি সেরামিকে যেতে পারি, এই জিনিসটার জন্য তোমাদেরকে মাথা খাটাতে হবে। প্রথাগত যত ইউজ করবে, যত তুমি মেটাল বা কনভেনশনাল সোর্স ব্যবহার করবে, তত সেটা কমতে থাকবে। এরপর কি করবে সেটা তোমার দায়িত্ব। যত তুমি এই ওয়েস্ট প্রোডাক্টকে ব্যবহার করতে পারবে তোমার এই চিপ ডায়োড ট্রায়োড বানাতে, তত দামটাও কম হবে আর তুমি মেটেরিয়ালটা বেশি দিন ইউজও করতে পারবে। পার্টস এর দাম কম হয়, তত যাচ্ছে দেখবে ইলেকট্রনিক্স পার্টস এর দাম কম হচ্ছে। কেন? তার একটা কারণ হচ্ছে এই ওয়েস্ট মেটেরিয়ালকে তারা অনেক জায়গায় ইনকর্পোরেট করে ফেলেছে। অনেক জিনিসের দাম বছরের সাথে সাথে বাড়ে, সেই তুলনায় ইলেকট্রনিক্স, এই লাইট, ফ্যান, এগুলো কিন্তু দেখবে অত বাড়েনি। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস এর দাম সেইভাবে বাড়েনি। কেন? সেইখানে তারা মেটেরিয়াল যে চুজ করছে সেইখানে তারা অনেকটা কম্প্রোমাইজ করে ফেলেছে।
ফেলেছে বলেই আজকে এত ঘরে ঘরে ব্যবহার হচ্ছে। বোঝা গেল? এইগুলো ডিপেন্ড করবে এটার উপর, তোমাদের উপর। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, আইটি, এরা যারা পড়ছো, যারা পুরোপুরি সফটওয়্যারের দিকে চলে যাবে, তাদের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে যারা হার্ডওয়্যার প্রোডাকশনে থাকবে, আরেকটা হচ্ছে যারা সফটওয়্যারে চলে যাবে, ডেভেলপিং এ চলে যাবে। যারা হার্ডওয়্যারে থাকবে তাদেরকে তো আমি আগের দিন দেখিয়েছিলাম, এই যে ইলেকট্রনিক ওয়েস্ট গুলো কি করবে, কিভাবে মেটেরিয়াল চয়েস করবে, সেটা তোমাদের উপর। আমার কিবোর্ডটা খারাপ হয়ে গেছে, আজ আমার অ্যামাজন থেকে নতুন কিবোর্ড দিয়েছে, এই পুরোনো কিবোর্ডটা আমি কি করব? এরকম কত কিবোর্ড জমেছে আমার বাড়িতে, আর জায়গা নেই। ওই কিবোর্ডের গায়ে তার পেঁচিয়ে তাকে তুলে রাখছে, কিবোর্ডের গায়ে তার পেঁচিয়ে তাকে তুলে রাখছে। কি হবে এটা? should be reused, should be crushed, grinded, then it will be reused. সেটার কালেকশন প্রসেস গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, তোমাদের হয়তো এই মুহূর্তে নয়। বাট প্রসেসটা কি করব, কেন আমি কালেক্ট করব, তোমাকে গভর্নমেন্টের কাছে একটা প্রপোজাল দিতে হবে যে আপনি যদি আমাকে এই ওয়েস্ট মেটেরিয়াল গুলো এনে দিতে পারেন, তাহলে আমি এত টাকার, যেটা 400 টাকায় কিবোর্ড বিক্রি হতো সেটা আমি 100 টাকায় করে দেবো, 200 টাকায় করে দেবো। গভর্নমেন্ট তোমার প্রপোজাল নিতে বাধ্য, সেই তোমাকে কালেক্ট করে ঘরে দিয়ে দেবে। এবং কে বলতে পারে, কিছু এই ধরনের অ্যামাজন, সুইগির মতন কিছু স্টার্ট আপও শুরু হয়ে যাবে যাদের কাজই হবে কালেক্ট করা। গঙ্গার গঙ্গায় মানুষ পূর্ণ করতে গিয়ে যত ফুল ফেলে, কিছু কোম্পানি আছে যাদের এই ফুল, এই জলে ফেলা ফুলগুলোই হচ্ছে তাদের র মেটেরিয়াল। তারা সেখান থেকে তুলে এনে কালার, বিভিন্ন ধরনের প্রোডাকশনে জিনিসপত্র তৈরি করছে, রং রঙিয়ে বাজারে সেলও করছে। তা ভাবো তো সেই কোম্পানিটার প্রোডাকশন কস্ট কি কোথায় দাঁড়াচ্ছে, মেটেরিয়াল কস্ট কোথায় দাঁড়াচ্ছে? নাথিং, নীল। উল্টে তোমার বাড়িতে এলে তুমি হই হই করে দিয়ে দেবে। ম্যাম, তো হ্যাঁ বলো। ম্যাম আপনি বললেন যে আপনার বাড়িতে ওই কিবোর্ড গুলো মানে হুম যেগুলো আগের গুলো নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, ওইগুলো আপনি মানে জাস্ট কি আর করবেন, হুম ফেলে তো দিতে পারছেন না। ম্যাম ওটা হুম কারোর সাথে মানে কোনো মানে ইলেকট্রনিক শপের সাথে কনসাল্ট করে ওটা আপনি মানে দিয়ে দিতে পারবেন না? মানে বিক্রি নয়, জাস্ট এমনি দিয়ে দিতে পারবেন না, যেটা ওটাকে রিইউজ করা যেতে পারে? হ্যাঁ, মানে সে কি হচ্ছে বলো তো, এটা আমি একটা ছোট আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা আমি তোমাকে শেয়ার করছি। এটা যখন আমি একটা দোকানে নিয়ে যাচ্ছি, সে বলছে এই মুহূর্তে এটাকে সারাবার মতন যে মানে পার্টস লাগে আমার কাছে নেই, ওয়েট করে যান। আমি ওয়েট করলাম, তারপর সে বললো আচ্ছা এটাকে আমি এই দিয়ে রিপ্লেস করে দেবো, আমি নতুন একটা অমুক লাগিয়ে দেবো। সে যা খরচ বললো, তা আমি ঘাড়ে করে নিয়ে যাব, ফেলবো, ওই খরচাটাও দেবো, তার থেকে ভাই এটা নতুন কিনে নিই না। ম্যাম আপনাদের ওখানে প্লাস্টিক কালার আছে না না, ম্যাম, যারা প্লাস্টিক না না, এটা তো প্লাস্টিক বা গেল দ্বিতীয় কথা। না না, তুমি যে বলছো প্লাস্টিক যে নিয়ে যাচ্ছে, সে ওটার কি করছে, দ্যাট ইজ অলসো গোস টু দ্য ডাম্পিং গ্রাউন্ড। খানিকটা সেগ্রিগেট হয়, আমি ছবি দেখিয়েছিলাম কিভাবে সেগ্রিগেট হয়, আর খানিকটা ডাম্পিং এ চলে, আলটিমেটলি সেটাই করা হয়। মানে নর্মালি আমরা কমন পিপল তাই করি, যে নিতে আসে পুরোনো প্রিন্টার হ্যানা ত্যানা, একটা টাইমের পর একত্রিত করে তাকেই দিয়ে দেওয়া হয়, এরকম ভাবে। আমার বাড়িতে ইলেকট্রনিক ডিভাইস প্রচুর, আমার বাড়ির লোকের জন্য, নট মি। এবং সে এরকম প্রচুর জিনিস সেলও করেছে, তুমি যেটা বলছো সেটাই হয়। বাট এগুলোর যদি কোনো লার্জ স্কেলে পারচেস করার জায়গা থাকতো, রিউজ করার জায়গা থাকতো, তাহলে এগুলো আরো সহজে ওয়েস্ট রিলিজটা হতো। এটা গিয়ে কোথাও ডাম্প হবে, কিছু ইউজ হবে, কিছু ইউজ হবে না, কিছু ভেঙে তুবড়ে তার থেকে কিছু কেমিক্যালস রিলিজ হবে, সেগুলো মাটিতে পড়বে, হাতে লাগবে, বাচ্চা কাচ্চা যারা খেলে তাদের স্কিনে বিভিন্ন ডিজিজ হয়, সেগুলো কন্ট্রোল করা যেত। আমারটা তো একটা ছোট্ট জিনিস, একটা ছোট কিবোর্ড শেয়ার কি এফেক্ট দেবে, কিন্তু যারা লার্জ স্কেলে ইউজ করছে, যাদের লার্জ স্কেলে ওয়েস্ট তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে তো এটা অনেকটা বড় জিনিস। তারা কটা ওই পাড়ায় বিক্রি করতে আসে লোকের ঘরে দেবে, কিন্তু তো নিয়ে যেতে পারবে না। লার্জ স্কেলের জন্য আমার প্ল্যানিংটা করা খুব জরুরি, যেটা তোমাদেরকে দিয়ে হবে। হ্যাঁ বলো। মানে ম্যাম ওইটাই বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি মানে আপনার ছোটখাটো কিবোর্ডটা হলেও কিন্তু ম্যাম এটা কিন্তু ভাবা মানে এটা কিন্তু মানে সত্যি খুব মানে গভীরভাবে ভাবার একটা জিনিস যে আমরা অ্যাকচুয়ালি মেটেরিয়াল ওয়েস্ট করছি, মানে রিসোর্সেস ওয়েস্ট করছি। মানে একটা কিবোর্ড যখন একটা মানে লেটস সাপোজ একটা কিবোর্ড যখন বানানো হচ্ছে, একটা সেমিকন্ডাক্টর ডিভাইস মানে বিভিন্ন জিনিস দিয়ে মেটেরিয়াল হুম দিয়ে ওটাকে হুম বানানো হচ্ছে, তো ওটার কি লাইফ টাইমটা ওইটুকু যে ওটা খারাপ হয়ে গেলে বা সেটা ওয়েস্ট হয়ে গেল, ওটাকে আর ইউজ করা যাবে না? এটা তো মেটেরিয়াল, এটা ওয়েস্ট অফ মেটেরিয়াল, ওয়েস্ট অফ রিসোর্সেস হচ্ছে পুরোপুরি। হ্যাঁ, হচ্ছে তো। আমারটা ছোট জিনিস, তাই এটার হয়তো তুমি খুব বেশি হ্যাম্পার পাবে না, কিন্তু যারা লার্জ, তাদের ক্ষেত্রে লার্জ ইউজ, লার্জ ওয়েস্টেজ।
এটা তো একটা বড় প্রবলেম। তুমি যদি এটার ভেতর ঢুকে চিন্তা করো না, তখন মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে কবে এটা সলভ হবে। বাইরে থেকে দেখলে মনে হয় বাবা আমি তো আছি, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি, আপনি বলার পর থেকে ওইটাই মনে হচ্ছে যে সত্যি কত মানে মেটেরিয়াল ওয়েস্ট হচ্ছে। ওয়েস্ট হচ্ছে। তো আচ্ছা, এবার একটা এই ওয়েস্ট থেকে একটা জিনিস বলি, অনেকে জানো অনেকে হয়তো জানো না। এই যে অলিম্পিকটা গেল, জানো এটার সাথে ওয়েস্ট মেটেরিয়ালের একটা রিলেশন আছে? কজন না জানো? ম্যাম, জানি না, বলুন। জানো না? আচ্ছা, ওয়েস্ট মেটেরিয়ালের রিলেশনটা শোনো। এইবার টোকিও, এই জন্যই জাপান জাপান, ঠিক আছে, এখানে সে বাকিদের থেকে আলাদা। টোকিও যে অলিম্পিকটা হলো, এখানে যত মেডেল তৈরি হয়েছিল, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এই 3 রকম যে মেডেল হয়েছে, যত কয়েক হাজার মেডেল তৈরি হয়েছে, এতগুলো খেলা, এতগুলো দেশ, কোথাও কোথাও ডুয়াল জয়ী হয়, তাদেরকে দুটো করে দিতে হয়, যত মেডেল তৈরি হয়েছে, তোমরা কি জানো সেগুলো সব হয়েছে ওয়েস্ট মেটেরিয়াল থেকে? তারা একটা গোল্ড, একটা সিলভার পারচেস করেনি। কোথা থেকে এলো? ইয়েস ম্যাম, এটা একবার শুনেছিলাম। হুম, কোথায়? এই ভিডিও দেখো, ম্যাম, ইউটিউবে ফলাও করে দেওয়া আছে প্রোডাকশন। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমার একজন দাদা, ও হচ্ছে টোকিওতে থাকে, তো ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওদের মানে আপনি যেটা বললেন সেটা একদমই মানে পুরোপুরি মানে রিলেট করতে পারছি, রিলেটেবল। কারণ ওদের অ্যাকচুয়ালি কি হয়, ওদের উইকলি হচ্ছে ওদের কর্পোরেশন থেকে আসে, মানে কি বলবো, ওই ওই মানে যারা ওই ওয়েস্টেজ গুলো নিয়ে যায়, তো তারা আসে। ওটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টে থাকে, সেই অ্যাপার্টমেন্টে সবার নিয়ম এরকম যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো অ্যাপার্টমেন্টের সামনে একটা জায়গা আছে, ডাস্টবিনের মতো, ডাস্টবিন একটা গ্রাউন্ডের মতো করে আছে, তো হুম ওখানে হুম ওরা রেখে দিয়ে যায়। এবারে ওখানে ওরা মানে যারা থাকে, মানে যারা রেসিডেন্ট, তারা হচ্ছে ওইখানে রেখে দেয় মেটেরিয়াল গুলো নিয়ে। কর্পোরেশনের থেকে লোকেরা এসে ওরা সব ট্রাকে করে নিয়ে ওগুলো নিয়ে চলে যায়। নিয়ে ওইগুলো হচ্ছে ওই জিনিসগুলো থেকে বিভিন্ন রকমের গ্রসারি না, মানে হুম বিভিন্ন কনভিনিয়েন্স যে স্টোর থাকে, বিভিন্ন টয়েস থাকে, বিভিন্ন যে কোনো রকম ছোটখাটো হুম মেটেরিয়াল, অনেক রকমের মানে জিনিস তৈরি করে, সেগুলো খুব নতুন জিনিসই, এরকম না যে কারোর ইউজ করা জিনিস, ওই ওয়েস্ট মেটেরিয়াল গুলো থেকে জিনিসগুলো বানিয়ে খুব কম দামে বিক্রি করে, কারণ ওটা তো হ্যাঁ, প্রোডাকশন কস্ট তো খুব কম হয়ে যায়। হুম, তো এটা কম ওদের হয়ে একটা যায়। পুরোপুরি কালচার, ওরা হুম, ওয়েস্ট করেই না। হ্যাঁ। এবং শোনো, এই যে 4 বছর, মানে আগের অলিম্পিকটা থেকে 4, এবছর 5 বছর হয়ে গেছে, দ্যাটস ডিফারেন্ট। এই 4 বছর ধরে ওরা ওদের দেশের যত ফেলে দেওয়া সেলফোন আছে, মোবাইল, মোবাইল যত খারাপ হচ্ছে, কিছু তো আমরা এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনি, সেই চালু ফোনটা কেউ না কেউ কেনে, একটা টাইমের পর সেটা খারাপ হয়ে একদম তো ডেড হয়ে যায়। সেই ডেড ফোন গুলো ওরা কালেক্ট করেছে। ওরা সারা দেশকে বলে রেখেছে যার যা মোবাইল খারাপ হবে 4 বছর ধরে আমাদেরকে দেবে, দিয়েছে। সেখান থেকে তার বিভিন্ন পার্টস আলাদা করে ক্রাশিং গ্রাইন্ডিং করে, তোমরা জানো মোবাইলের প্রত্যেকটা মোবাইলে এই ধরনের প্রেসিয়াস মেটালস থাকে, গোল্ড, সিলভার বা এই ব্রোঞ্জ, সেগুলোকে কালেক্ট করেছে, সেইগুলোকে কালেক্ট করে সেটাকে দিয়ে বানিয়েছে। ক্যান ইউ ইমাজিন? কয়েক লাখ, এটা হিসেব আছে আমি ভুলে গেছি এখন, কয়েক সেভারেল লাখ মোবাইল ফোন ওরা এর জন্য ডিসপোজ অফ করেছে। এবং গোল্ড ছাড়া যে প্লাস্টিক মেটেরিয়ালটা থাকে, যেটা মেটাল নয়, নন মেটাল, সেটার থেকে কি করেছে জানো? ওই যে টর্চ বিয়ারার ছিল না, প্রথম যখন ইনগরেশন হয়, যারা টর্চ, ওই যে মশালটা নিয়ে যারা দৌড়ায়, ওই যে টর্চ Yes, ma'am. বিয়ারারদের একটা একটা ইউনিফর্ম থাকে দেখবে, এবছর ছিল সাদা আর অরেঞ্জে খুব সম্ভবত। ওই টর্চ বিয়ারার যে ড্রেসটা, যে টি শার্ট বা প্যান্ট যেটা ছিল আর কি, ওদের যে ইউনিফর্মটা, সেইটাকে বানিয়েছে ওই প্লাস্টিক মেটেরিয়াল গুলো দিয়ে। এর আগে ব্রাজিলের মতন দেশ রিও অলিম্পিকে 30% গোল্ড বা মেডেলের যে র মেটেরিয়াল, সেটা 30% ওরা অ্যাচিভ করতে পেরেছিল, মানে টোটাল যা মেডেল বানিয়েছিল তার 30% ছিল ওয়েস্ট। জাপান সেটাকে তার পরের বছরে সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে ওটাকে তুলে দিয়েছে 100%। ভাবতে হবে। 100%? ইয়েস, খুলে দেখো, মানে হট টপিক এটা, 100%। এবং ওরা দেখিয়েছে প্রোডাকশনটা। এই যে ফিনাইলের, লাইজল, হারপিক, এদের যে বোতল, বাইরের যে বোতলগুলো প্লাস্টিকের হয়, সেগুলোকেও ওরা ইউজ করেছে, সেগুলোকেও
সেগুলোকেও এত রিউজের মেথড আমরাও জানি না, আমরাও সেই পড়াশোনা করিনি, বলতে লজ্জা নেই, আমরাও সেই পড়াশোনা করিনি, কারণ আমরা এতটাই পিছিয়ে আছি, আমরা নিজেরাও কন্ট্রিবিউট করতে পারিনি। ব্রাজিলের মতো সেই দেশ বানাচ্ছে, আমরা বানাতে পারছি না। ব্রাজিল, ব্রাজিলের মতন দেশ ব্রাজিল বানাচ্ছে, বানাচ্ছে কতটা ভুল, আজ থেকে 5 বছর আগে করেছিল, তুমি এখন ভাবছো। ঠিক আছে, সে 30% ইউজ করে দেখিয়েছে, 30%, এ 100% গিয়ে দাঁড়িয়েছে। ওকে, তো এটাই আমার, যে একজন ইঞ্জিনিয়ার তাহলে আমাদের কি কি রেসপন্সিবিলিটি থাকবে। ক্রিয়েশন, মেনটেনেন্স, দেন ডেভেলপমেন্ট, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই যে আমরা একটা সামান্য মেডেলের থেকে বুঝতে পারলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভাই কাকে বলে। এই মেডেলটা অলিম্পিক তো একটা মানে সেই আমাদের বর্তমান গভর্নমেন্টের কথায় বিচ্ছিন্ন ঘটনা। সবসময় তো আর মেডেল তৈরি করতে হয় না, বাট ইউ ক্যান ইউজ দিস প্রেশিয়াস মেটাল ইন ইলেকট্রনিক ডিভাইস এগেইন। তোমরা তো আবার ইলেকট্রনিক ডিভাইসই ব্যবহার করতে পারো, তাহলেও তো ওয়েস্টটাও মিনিমাইজ হয়, তোমারও প্রোডাকশনে খরচ কম হয়, তাই না? এটা তো করতেই পারো, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই জন্যই এটা এখন গভর্নমেন্ট খুব এই মেক ইন ইন্ডিয়া উইথ সাস্টেনেবল গ্রোথ নিয়ে খুব উঠে পড়ে লেগেছে, চেষ্টা করছে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট চেষ্টা করছে। এত লোক নিয়ে, এত প্রবলেম নিয়ে এগিয়ে চলাটা মুশকিল। দেন হচ্ছে ইকোনমিক গ্রোথ, যত তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারবে তোমার ইকোনমিক গ্রোথ তত বাড়বে। এই একটা সহজ হিসাবেই দেখো না, ইনিশিয়াল কস্ট কোথায় নেমে যাচ্ছে, তোমার ইকোনমিক গ্রোথ হতে বাধ্য। এই যে আমরা স্টার্ট আপ করে এত কিছু শিখছি, এই ছোট ছোট জিনিসগুলো নিলে তো আমার স্টার্ট আপটা শুরু করারও ইজি হয়ে যায়। অনেক অনেক বিজনেস চালু হতে পারে না শুধুমাত্র ইনিশিয়াল ফান্ডিং এর জন্য, সবাই পারে না হেল্প, সবাই মানিটারি লোন সবাই হয়তো নিতে পারে না, কিন্তু ইনিশিয়াল কস্ট যদি এইভাবে নামতে থাকে তাহলে যে স্টার্ট আপ বছরে 5টা বেরোয় সেখানে তো 8টা 9টাও বেরোতে পারছে। বেরোয়ও, বেরোয়ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল স্টার্ট আপ বলে কখনো খুঁজবে, কিন্তু ইন্ডিয়ার বুকে প্রচুর আছে, কারণ তারা চলছে তোমাদের মতনই অল্প বয়সী ছেলেপুলি সকলেই। নেক্সট হচ্ছে সার্ভ টু সোসাইটি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। তাহলে বোঝা গেল যে কি হতে পারে আর কি পারে না। নেক্সট দিন আমরা পুরোপুরি সিলেবাসের মধ্যে ঢুকে যাব, সিলেবাসটা আমি ভালো করে বুঝিয়ে নেবো, এর এক্সাম প্যাটার্নটা কি হতে পারে এখনো আমরা নিজেরাও পুরোপুরি কনফার্ম নই, যেটুকু আমরা জানতে পেরেছি সেই ইনফরমেশনটুকুই তোমাদের দেব। এবং নেক্সট দিন থেকে আমরা ক্লাস মানে আমাদের সিলেবাস অনুযায়ী পড়া, প্রথম এয়ারের ওপর কিছু পার্ট আছে, এয়ার পলিউশন, এয়ার রিলেটেড, ইউনিট 2 যেটা, সেটা আমরা শুরু করে দেব। ঠিক আছে, এই তাহলে আজকে এই রইলো, ওকে, তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তাহলে এখানে আসলাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে।